বন্ধুরা, আজকে এমন একটা ঘটনা শেয়ার করতে চলেছি। যিনি ঘটনা শেয়ার করেছেন তিনি খুবই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। আমি শুরুতেই বলে দিচ্ছি, আপনারা কেউ অ্যাড্রেস দিন, আমি সেখানে যাব বা ইত্যাদি কথা বলবেন না, কারণ তিনি অলরেডি খুব সমস্যার মধ্যে আছেন। যিনি পাঠিয়েছেন গোটা পরিবার সমস্যার মধ্যে, তিনিও আছেন এবং তিনি এই চ্যানেলে প্রচারিত যারা সাধনার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। অনেকে অনেক রকম অনেকে সাজেশনও দেন। সব কিছু করে করে উনি দেখছেন যে কোনটা শেষ অবধি ওনার কাজে লাগে। এখনও উনি কোনো ফল পাননি। প্রথমেই স্যালুট করব, এই সমস্যা থাকা সত্ত্বেও উনি সেই বাড়িতে বসে ঘটনা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে পাঠিয়েছেন। অ্যাকচুয়ালি উনি প্রথমেই বলেছেন ওনার নাম কাবেরী, এটা ওনার ডাক নাম, ভালো নাম আলাদা উনি বলতে চাননি। ওনার প্রাইভেসিকে রেসপেক্ট করে আমিও জিজ্ঞেস করিনি। বলছেন যে ভয়ের সঙ্গে যুদ্ধ করতে করতে গত 2 বছরে এখন ভয়টা যেন সহেলি অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ভয়টা আর ভয় বলে লাগে না। বলছি না যে কোনো অসুবিধা হয় না, অসুবিধাটাই যেন এখন সহ্য হয়ে যাচ্ছে। কারণ যখন বেশি ভাবি তখন মনে হয় যে এর থেকে তো আর বেরোতে পারবো না, এরকম মনে হয়। বলছেন আমাদের বাড়ি কসবায়, বহু প্রাচীন বাড়ি সেটা বলবো না, আবার নতুন কোনো ফ্ল্যাটে উঠে এসেছি সেটাও না। মোটামুটি 15-20 বছর হবে। অতি প্রাচীন 100 বছরের পুরনো রাজবাড়ি টাইপের কোনো বাড়ি না, 15-20 বছর বাড়িটির বয়স খুব বেশি হলে। উনি বলছেন আমার এই বাড়িতেই বিয়ে হয়েছে, এই বাড়িতেই আমার ছেলে মেয়েরা জন্মেছে, এখানেই আমরা আছি। সমস্যাটা শুরু হয় আজ থেকে 2 বছর আগে। এর আগে উনি বলে দিচ্ছেন এই বাড়িতে না কেউ অপঘাতে মরেছে, না কাউকে খুন করা হয়েছে, না কোনো খারাপ বাস্তুর ওপর বাড়ি তৈরি করা হয়েছিল। কারণ যেখানে বাস্তু সমস্যা থাকে সেখানে অনেক রকম প্রবলেম থাকে। বাস্তুবিদকে ডেকে দেখানো হয়েছে প্রতিটা, যেমন বাথরুম কোন দিকে থাকা উচিত, রান্নাঘর কোন দিকে করা, সব কিছু ঠিকঠাক, কোনো বাস্তুর সমস্যা নেই। এবং ওই জমিটা নিয়ে আগে ওই জমিটায় যে খুব খারাপ কিছু ছিল বা যেমন শোনা যায় সাধারণত, সেরকম কিচ্ছু কোনো খবর পাওয়া যায় না। সুতরাং বাড়ির প্রবলেম বা জমির প্রবলেম নেই। বাড়ির ভেতর কাউকে মারা হয়েছে বা কেউ অপঘাতে মারা গেছে তেমনও কিছু নেই। বলছেন বিয়ের পর থেকে আজ অবধি 2 বছর আগে অবধি একদম ভালোভাবে আমরা ছিলাম, আমাদের কোনো সমস্যা ছিল না জীবনে। নর্মাল যেরকম মানুষের জীবনযাত্রা চলে আর 5টা বাড়ির মতো আমাদের তেমনভাবেই চলছিল। শ্বশুরমশাই গত হয়েছিলেন, তখন উনি মারা গেছিলেন স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে, ওনার অনেক বয়সও হয়েছিল। শাশুড়ি মা জীবিত আছেন এবং এই ভৌতিক অত্যাচারে বরং এখন উনি বেশ শয্যাশায়ী, চলাফেরা করতে ওনার খুব কষ্ট হয়। সারাদিনে খুব বেশি হলে 2 থেকে 3 বারের বেশি খাট থেকে উনি নামতে পারেন না। একমাত্র মলমূত্র ত্যাগ করতে হলেই উনি বাথরুমে যান, এছাড়া খাট থেকে নামেন না। এরকম বিষয় একটা এসে দাঁড়িয়েছে। তার আগে অবধি উনি একদম ঠিক ছিলেন। সমস্যাটা শুরু কিভাবে হলো উনি বলছেন সেইটাতেই আমরা খুব ধোঁয়াশায় আছি। আমি, আমার স্বামী, আমার একটি ছেলে একটি মেয়ে, মেয়ে বড় এবং ছেলে ছোট। মেয়ে বড় বারে খুব বড় না, ক্লাস 5-এ পড়ে, ছেলেটি অনেকটাই ছোট। তো বলতে চাইছি না কারণ উনি এটা যেটা বলেছেন আমি ওনার কথাটাই কিন্তু তোমাদেরকে জানাচ্ছি। উনি এইভাবেই বলেছেন। কেন আমি আমার অ্যাড্রেস দিলাম না, কারণ আমার অ্যাড্রেস দিলে কেউ যে খুব বড় তান্ত্রিক এসে আমার সমাধান করবেন তা তো করবেন না। হয়তো চ্যানেলে শুনে কিছু উৎসুক জনতা এসে বাড়ির সামনে ভিড় করবেন, তাতে আমাদের পারিবারিক যে প্রাইভেসি হ্যাম্পার হবে। উনি বলছেন পাড়াতে একটু জানাজানি হয়েছে, তাতেই লোকে একটা না একটা ছুতো নাতা করে বাড়িতে এসে দেখে যাচ্ছে।
আমি বুঝতে পারছি যে কেন তারা আসছে, কোনো কারণে নেই তারা আসছে, একটু ঘুরে ফিরে দেখে যাচ্ছে, মেন উদ্দেশ্য ভূত দেখা। কিন্তু ভূত তো অভাবে দেখা যায় না। মনে মনে এক এক সময় বলেন যে রাগ হয়ে যাচ্ছে এবং ভাবছি থাক না দুদিন থেকে দেখ না কেমন লাগে। তো এইরকম আমাদের দিনকাল চলছে। উনি বলছে তবু যতটা আমার মনে হয় আমি আমার স্বামী আমার মেয়ে আমরা বসে আলোচনা করে একটা সময় ভাবছিলাম যে কি থেকে আরম্ভ হলো সেটা প্রপারলি মনে নেই, তবে যখন থেকে বিষয়টা আমরা বুঝতে শুরু করেছি যে না সামথিং ইজ রং, সেই সময়টা থেকে বলাটা শুরু করছি। ঘটনাটা শুরু 2022-এর। 2022-এর উনি বলছেন জানুয়ারি মাস, প্রচন্ড ঠান্ডা। ওনার স্বামী পাড়ায় খুবই জনপ্রিয় একজন মানুষ, মানুষের বিপদে আপদে সব কিছুতে উনি ছুটে যান আর কি। এবং এই বাড়ি সম্পর্কে বলে রাখি, ওনার স্বামী, ওনার শ্বশুরমশাই এবং ওনার খুড়শ্বশুররা পরবর্তীকালে দুর্গাপুরে শিফট করে গেছেন। তার ছেলে ওখানে চাকরি পেয়েছে, মা বাবাকে নিয়ে ওখানে চলে গেছে, তাও বেশ বছর 10 হলো। কিন্তু পুরো পরিবারটি, এখানে কোনো পলিটিক্যাল আলোচনা করছি না, শুধু বোঝানোর জন্য সিচুয়েশনটা, প্রত্যেকে বামপন্থী মানসিকতার। বাড়িতে সেইভাবে কোনো বড় পুজো আচ্ছা কোনোদিন কিন্তু হয়নি। বিশেষ করে কারণটা হচ্ছে বাড়ির যারা পুরুষ মানুষ তাদের যেহেতু ঠাকুর দেবতার প্রতি কোনো আস্থা ছিল না, তো এই বাড়িতে তার জন্য কোনোদিন সেভাবে পুজো আচ্ছা কিভাবে হয়নি। বলছেন একটা ঠাকুরের আসন অবশ্যই আছে, সেখানে শাশুড়ি মা, যখন খুব শাশুড়ি মা ছিলেন তারা একটু সন্ধ্যেবেলা ধূপ বাতি দিতেন, ওই অবধি। এছাড়া বাড়িতে কোনো পুজো আচ্ছা বা বাড়ির দেয়ালে দেয়ালে যে ঠাকুরের ক্যালেন্ডার ঝুলছে বা ছবি, ঠাকুর ঘরটুকু ছাড়া, তাও ঠাকুর ঘরে ঠাকুরের জিনিস ছাড়া মানে হাবিজাবি জিনিসই বেশি। উনি বলছেন আমার বিয়ের পর আমার পরিবারের লোকেরা যখন এলো বা আমরা দুটো পরিবার মিল হলে যেটা হয়, তখন আমি কিছু কিছু আমাদের বাড়িতে প্রচণ্ড ঠাকুরের ভক্ত আমার মা বাবা, শ্বশুর বাড়িতে এসে দেখি ঠাকুরের কোনো পাঠ নেই, তো আমি সেখান থেকে কিছু ঠাকুরের ছবি টবি এনে লাগাতাম। কিন্তু শ্বশুরমশাইরা সম্পূর্ণভাবে নাস্তিক ছিলেন, শাশুড়ি মাও কিছুটা নাস্তিক আস্তিক মিলিয়ে, সুতরাং আমি সেখানটা খুব একটা কিছু কলকে পাইনি। আমিও এদের সঙ্গে থাকতে থাকতে এদের মতোই হয়ে গেছি, আমার আর ঠাকুর দেবতা আলাদা কোনো পুজো পাঠ কিছুই করা হয় না, ওভাবেই আমরা আছি। একটু সন্ধেবেলা সন্ধেবাতি দেওয়া হয়। এবং প্লিজ এটা নিয়ে কেউ খারাপ কমেন্ট করবেন না, এক একটা মানুষ এক এক রকম মানসিকতার থাকে। কখনো কখনো এমন হয়েছে যে সন্ধেবাতি দেওয়া হয়নি, মানে ওটা ওদের কাছে কোনো বিশাল বড় ব্যাপার না, কিন্তু তার জন্য ওদের বাড়িতে কিন্তু কোনো কোশ্মিনকালে কোনো সমস্যা হয়নি। ওনার শাশুড়ি মারা বলেন যে ওনাদের পৈতৃক বাড়ি হুগলির বাড়িতে কিছু পুজো আচ্ছা হতো, কিন্তু তখন এখান থেকে যখন একটা গ্রুপ বেরিয়ে এসে কলকাতার দিকে চলে আসলো চাকরি সূত্রে, প্রথম জীবনে তারা ভাড়া বাড়িতে থাকতো, তারপর কসবার দিকে এইসব জায়গায় জমি কিনে বাড়িটি করে। তো সময়ের সাথে সাথে মানসিকতা, চিন্তাধারা সব কিছু পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনের সাথে সাথে বাকি জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো ঘটনাগুলো ঘটে গেছে। এইবার চলে আসি মূল ঘটনায়। মূল ঘটনাটা উনি বলছেন যবে থেকে আমরা ফিল করলাম সেটা বলছি, কারণ কি থেকে হয়েছে আজও ওনারা জানেন না, এটা একটা ওনাদের কাছেও রহস্য। প্রথম উনি বললেন যে আমার স্বামী যেহেতু প্রত্যেকটি ব্যাপারে, পাড়ায় যদি কেউ মারা যায় সেখানেও আমার স্বামী আগে যান, আর পাড়ায় যদি কারোর বাচ্চা জন্মাচ্ছে সেই পরিবারে কোনো হেল্প লাগবে তার সময় হাজবেন্ড ছুটে যাবেন, মানে সব কিছুর মধ্যে উনি থাকতেন। পাড়ায় একটা পুজো আচ্ছার মধ্যে হ্যাঁ ওরা চাঁদা টাদা দেন, তবে খুব বেশি ইনভলভ হন না, তবে সামাজিক যেগুলো দায় দায়িত্ব তার মধ্যে সবার আগে ওরা আর কি। খুব জনপ্রিয়তার জন্য এই বাড়িটি। বলেন একটা দিন আমার মেয়ে সেই জানুয়ারি মাসের কথা বলছে, শীতকাল, টিউশন পড়তে গেছিল। উনি তখন বলছেন তখন লকডাউনটা কিরকম ছিল, 2022 সালের কথা বলছে, আর এই সময়টা তো আমি ব্যক্তিগতভাবে ভুলতেই পারবো না। তো
তখন সারাদিন না, রাত 10টার পরে লকডাউন হচ্ছিল ওই সময়টা। তো স্যারের বাড়িতে তখন পড়তে যাওয়া চালু হয়েছে, কিন্তু স্যারেরাও অনলাইনে পড়াচ্ছিলেন, তখন অফলাইন স্টার্ট হয়ে গেছে। একটা ব্যাচে 5-6 জন মিলে পড়তো, দূরে দূরে সবাই মাস্ক পরে বসতো, পড়ে এবার বাইরে থেকে বাবা বাড়িতে ঢুকতো না, বাইরে থেকে মেয়েকে নিয়ে চলে আসছিল। বলছে রাত্রে 9টা বাজে মেয়েকে নিয়ে ফিরছেন, রাস্তাঘাটে এমনি লোকজন কম, তো লোকাল লোকেরা চিনতো জানতো, বলতো এই সময় বেশি বাইরে না বেরোনোই ভালো। হ্যাঁ, করোনা হয়তো কমেছে, আবার বলা তো যায় না, এদিক ওদিক তো শুনছি হচ্ছে। এরকম সাজবেন্ড কথা বলতে বলতে একটা প্রতিবেশী একজনের সঙ্গে বলছে রাস্তা দাঁড়িয়ে নর্মাল কথা বলছে, কথা বলতে বলতে এবার পাশ দিয়ে একটা মরা চলে গেল। এবার ওরা ওইটা নিয়ে আলোচনা করছে যে নর্মাল না করোনায় মারা গেছে। তখন এবার ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে করোনায় মারা গেলে কি আর এভাবে নিয়ে যাবে, তাদের আলাদা ব্যবস্থা আছে, কেন স্বাভাবিকভাবে তো তাদের দাহ হচ্ছে না। নানা রকম আলোচনা যেরকম হয় পাড়ার মধ্যে। তো বাবা আর ওই ভদ্রলোকের যখন আলোচনা হচ্ছে, তখন ওনার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, পিঠে ব্যাগ পরে কোচিং থেকে বাড়ি ফিরছে, চুপ করে দাঁড়িয়ে আছে, শুনছে, আর মাঝে মাঝে বাবার হাতটা ধরে একটু নাড়াচ্ছে, মানে বাড়ি চলো। তখন বললে যে হ্যাঁ বড্ড ঠান্ডা পড়েছে, এবার মেয়েকে নিয়ে আসি। ভদ্রলোকও হ্যাঁ যান। এইবার যখন ওরা বাড়ির গলিতে ঢুকবে, তার আগে একটা মোটামুটি একটা রাস্তা, বিশাল চওড়া রাস্তা না হলো মোটামুটি একটা ভালো রাস্তা, যেখান দিয়ে মোটামুটি গাড়ি বাইক সব পাস করতে পারবে। তো রাস্তা দিয়ে যখন আসছে, যেহেতু বলেছে ওই সময় লোকজন খুব কম ছিল, একেতে ঠান্ডা, তার মধ্যে রাত 10টার পর থেকে কারফিউ হয়ে যাচ্ছে। তো বাবা মেয়ে তাড়াতাড়ি পা চালাচ্ছিল, যেহেতু ওনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে। স্যার ছেড়ে দিয়েছে 8:30টার মধ্যে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে আধ ঘন্টা কেটে গেছে আর কি। তো সেখানে মেয়ে বাবাকে বলছে বাবা আমি বারবার পেছনে দেখছি কে যেন মনে হচ্ছে আসছে। ও বাবা বলছে ধুর ওসব কিছু না, শীতকালে সোয়েটার মাফলার দিয়ে থাকলে ওরকম হয়। তারপরে বলছে না গো, পেছনে একটা খচ খচ করে আওয়াজ হচ্ছে। বলছে ওই যে তোর ব্যাগটা হয়তো তোর জামায় ঠেকে ওরকম হচ্ছে। মানে বাবা বলেও যাচ্ছে, মেয়ে বলছে না গো বাবা ওই একটা আওয়াজ হচ্ছে। বাবা একটা বলছে, আবার মেয়ে একটা বলছে, বলতে বলতে এবার বাবা বলছে চপ, চলো বাড়ি চলো, খালি বাজে কথা। এবার বাচ্চাদের যা হয়, কেউ ওদের পাত্তা দেয় না। এবার কিছুক্ষণ বাদে ভদ্রলোকও ফিল করলেন যে পেছনে একটা মশ মশ করে শব্দ, একটু পামশু টাইপের জুতো পরে, বর্ষাকালে আমি বলছি, একটু জিনিসটা আপনারা কল্পনা করবেন, যদি পামশু পরে বর্ষাকালে রাস্তায় বেরোন, ইউজুয়ালি কেউ বেরোবে না, তবু যদি বাই চান্স বেরিয়ে পড়ে কেউ, জুতোর মধ্যে জল ঢুকলে না একটা মশ মশ শব্দ হয়। একদম সেম শব্দ হচ্ছে, যেখানে জলের নাম গন্ধ নেই। ওটা শীতকাল ছিল, কনকনে ঠান্ডা সেদিন। বলছে জুতোর মধ্যে মশ মশ করে শব্দ, মনে হচ্ছে কেউ আসছে। এতক্ষণ মেয়ে ফিল করছিল, এবার বাবাও ফিল করছে। যতবার ফিল করছে ততবার পেছনে ঘুরছে, দেখছে না। ভদ্রলোক বলছেন আমাদের কিন্তু ভৌতিক কোনো চিন্তা মাথায় আসেনি, আমাদের মাথায় আসছে অন্য জিনিস, যে আমাদের বাড়িগুলোর মাঝে মাঝে বেশ গ্যাপ আছে, আর এক একটা রাস্তাটা লম্বা রাস্তা যাচ্ছে, আর মাঝে মাঝে ছোট ছোট একটা গলি, এই ছোট ছোট গলি এক একটা বাড়িতে গিয়ে মিশেছে আর কি। যে কোনো চুরি ছিনতাই করছে না তো, কেননা 2020 সালের প্রথমার্ধটা আমরা জানি সবাই যে কতদিন লকডাউন গেছে টানা। 21 সালে পরে আবার শুরু হয়েছিল, কিন্তু সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। তো ওই সময় লকডাউনে মানুষের কাজ চলে গেছে, যারা দিন আনা দিন খাওয়া মানুষদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। তো ওই সময় কিন্তু চুরি ছিনতাইও খুব বেড়েছিল। উনি বলছেন আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে কেউ কিছু মানে ছিনতাই টিনতাই করার মতলবে নেই তো। উনি বলছেন তারপরে ভাবছি যে আমাদের কাছে তো সেরকম কিছু নেই। মেয়েকে পড়তে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, পকেটে মোবাইল ছাড়া তো কিছু নেই, এমনকি মানি ব্যাগটুকু নিয়ে বেরোয়নি, কারণ মেয়ে পড়তে কাছেই যায়, হেঁটে হেঁটে যাতায়াত করা যায়। তাহলে আমাদের পেছন পেছন লোক এসে কি পাবে। তারপর ভাবছেন হাতে কতগুলো সোনার আংটি আছে ওনার, মানে ধারণের আংটি না, যেগুলো ধারণ করা হয়, যেহেতু ওনার এসব বিশ্বাস করতে দেয় না, নর্মাল সোনার আংটি। বলে এইগুলোর জন্য নাকি নাকি মেয়েরও তো গায়ে সেরম সোনা কিছু নেই, ও নর্মাল কানে দুলটুকু ছাড়া কিছু নেই। ভাবছেন বলা তো যায় না, এটার জন্যই হয়তো খুব পেছন পেছন আসছে। তখন উনি মেয়েকে বললেন যে মা একটা কাজ করি, একটু তাড়াতাড়ি পা চালা। ইশারা করলেন, কিন্তু চোখে চোখে ইশারা করলেন যে চল তাড়াতাড়ি পা চালা, মনে হচ্ছে কেউ পেছনে লেগেছে।
এবার মনে মনে উনি ভাবছেন যে ভেবেছিলাম যে স্কুটিটা নিয়ে বেরোবো, তো ভাবলাম কাছেই আর স্কুটি বার করতে ইচ্ছা হয়নি। উনি খুব সন্ধ্যাবেলা নিউজ দেখতেন, তো নিউজ দেখতে দেখতে ওনার স্ত্রী বলেছেন মেয়েকে আনার সময় হয়ে গেছে, এবার তুমি যাও, আর কতক্ষণ নিউজ দেখবে। তো উনি স্কুটি আর বার করেননি, ওইভাবেই বেরিয়ে এসছেন, মানে পায়ে হেঁটেই, যে এত কাছাকাছি ধাক হেঁটেই যাই, এমনি তো হাঁটা চলা কম হচ্ছে আজকাল। আর উনি ব্যবসায়ী, তো ওনার ব্যবসার সূত্রটা উনি ম্যাক্সিমাম বসাই কাজ হয়, তো সুতরাং ওনার হাঁটা চলাটা ওনার কমই হয়। কিসের ব্যবসা না ব্যবসা আমি জানি না, আমাকে উনি বলেননি। তো বিকেলের পর থেকে শুনেছি উনি বলছেন ওনার হাজব্যান্ড বাড়িতেই থাকেন, যা যেটু যে বিজনেস করে হয়তো দিনে একবেলাই হবে। এবার বলছেন বাড়িতে মেয়েকে এনে ঢুকলাম, জুতো খুললাম, এবার স্ত্রী রান্নাঘরে বললাম যে চা করো, শীতকালে বারবার উনি একটু চা খাচ্ছিলেন। স্ত্রী চা বললো চা না কফি করেছি, কফি দিচ্ছি। কফি খেতে খেতে তিনজনে মিলে বসেছে। এবার একটু বাদে ওরা রাতের খাবারটা একটু দেরি করে খান, যেহেতু ব্যবসায়ী পরিবার, সকালবেলা ভোর ভোর উঠে অফিস যাওয়ার কোনো ব্যাপার নেই। বলছেন যে মনে হয় আজকে পেছনে কেউ এরকম এসেছিল, তো মশমশ করে আওয়াজ হচ্ছিল। তো আমি আর মেয়েকে বলে মামুনি যতবারই দেখাচ্ছি কাউকে দেখতে পাচ্ছি না। স্ত্রী শুনে খুবই ভয় পেয়ে গেলেন, উনি বললেন যে স্কুটি নিয়ে যাবে, মেয়েকে দিতে যাবে স্কুটি করে, আসার সময় স্কুটি করে আসবে, স্যারকে বলবে, ফোন করে বলবে যে ওকে আরেকটু আগে ছেড়ে দিতে, যে এরম এরম ব্যাপার। তো বাচ্চা মেয়েটি ভয়ে কয়েকটা দিন অনলাইনও ক্লাস করলো যে বেরোবো না, তাহলে যে যদি কেউ ভাবে যে এই দিনগুলো পড়তে যায়, যদি সেভাবে কিছু খোঁজ রাখে তাহলে ভুলে যাবে। তো সপ্তাহ দুয়েক নাকি সে বাড়িতে অনলাইনও ক্লাস করেছিল স্যারকে বলে। তারপর আবার ওর বাবা স্কুটি করে নিতেও দিত, কিছু অসুবিধা হয়নি। ওইটা ছিল সূত্রপাত। এরপরে যেটা শুরু হলো, ওনার স্ত্রী বলছেন আমি ছাদে জামা কাপড় শুকুর দিচ্ছি দুপুরবেলা, চান টান করে, তখন বলছেন 12টা 12:30 হবে। আর মেয়ে স্কুল ছিল না, মেয়ে বাড়িতেই ছিল, শাশুড়ি মাও ঘরে বসে আছেন, দুপুরবেলা সিরিয়ালের রিপিট টেলিকাস্ট বসে দেখছেন। এত সুন্দরভাবে উনি বর্ণনা দিয়েছেন। আর বলছেন জামা কাপড় শুকুর দিচ্ছে, আর পেছন ঘুরে মনে হচ্ছে যেন কেউ, অনেক সব বাচ্চারা টুকি টুকি করে না, যেদিকে যাচ্ছে উল্টো দিকে লুকোচ্ছে, খালি মনে হচ্ছে কে যেন লুকিয়ে পড়ছে। আবার উনি শাড়িটা সরাচ্ছেন, দেখছেন না কেউ নেই। প্রথমে ভেবেছিলেন ওনার মেয়ে এরকম করছে, কারণ শাশুড়ি মা বয়স্ক মানুষ, তিনি তো আর টুকি টুকি খেলবেন না এই বয়সে, মেয়ে বোধহয় করছে বা ছেলে করছে। তখন উনি বলতেন ওনার ছেলে তখন তো আরো ছোট ছিল, 2 বছর আগে, ও একা একা সিঁড়িতে দিয়ে উঠতো না, ছাদে উঠতো না, তো যা খেলার নিচে দোতলায় বা একতলাতে খেলতো, বা একতলায় একা একা সিঁড়ি দিয়ে নামা ওঠা করতো না। উনি মেয়ের কথাই ভেবেছে যে মেয়ে এইসব করছে। তারপর ভাবছেন যে হয়তো মেয়ে ভাইকে কোলে করে নিয়ে ছাদে এসেছে, ভাই হয়তো ছাদে ঘুরে ঘুরে ওরম করছে, দেখছেন না, তাও না কিছু না। ছেলেকে তারপর মনে হলো ছেলেকে তো আমি খাইয়ে ঘুম পাড়িয়ে এসছি, শুধু ঠাকুমার নাতনি খাবে, আর আমি ওদের খাওয়ার পর উনি লাস্টে খেতে বসতেন, ওনার স্বামী এলে উনি একসঙ্গে বসতেন। বলছে আমার স্বামীর ব্যবসার কাজ মিটি আস্তে আস্তে 3টে 3:30 বেজে যায়, উনি এলে আমরা একসঙ্গে খেতে বসতাম। বলে আজ থেকে না, বিয়ের পরে থেকেই আমাদের এইটাই রুটিন। বলছেন বারবার মনে হচ্ছে যে কি একটা যেন হচ্ছে। উনি আবার নিচে গিয়ে শাশুড়িকে বললেন, মেয়েকে বললেন তুই আমাকে ওর ওপরে এসব করছিলিস? মেয়ে বলছে না। প্রথমে ভাবছিলেন মেয়ে মজা করছে, তারপর বলছে না। তখন ওরা খেয়াল পড়লো যে কোচিং থেকে ফিরছিল, মেয়েও তো এটা বলেছিল। শাশুড়ি মা বললেন যে দেখো তো এইসব হচ্ছে। তখন বাড়িতে যে কাজ করে সে তখন বললো বৌদি অনেক সময় কি হাওয়া বাতাস আসে, তো হাওয়া বাতাস ওদের বাড়িতে আর কে শোনে, সবাই হো হো করে হেসে উঠলো, এটা সন্ধ্যেবেলার কথা। কেউ যে হেসে উঠলো যে হাওয়া বাতাস আবার কি, বলে না একটু সর্ষে লঙ্কা পুড়িয়ে একটু ধুনো দিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলছে যে সেই ধুনো দেওয়াটা যেন কাল হলো, তারপর থেকে শুরু হলো অত্যাচার। মানে উনি বলছেন এটাকে অত্যাচার ছাড়া আমি আর কিছু বলতে পারছি না। খাওয়ার ঢাকা দিয়ে রেখে যাচ্ছি, বাইরে এসে দেখছি প্রথম দিন
সন্ধ্যাবেলায় খাবার টাবার সমস্ত রান্না বান্না করে ঢাকা দিয়ে ওনারা ঘরে চলে গিয়ে ওনারা টিভিতে সিরিয়াল দেখতেন। এসে 9টা থেকে সবাই খেতে বসতো আস্তে আস্তে, 9টা সাড়ে 9টা থেকে, রাত্রিবেলা কথা বলছি। সেই দিন প্রথম সন্ধ্যাবেলায় উনি ওরকম সর্ষে লঙ্কা করেছেন, সেই দিন রাত্রিরের কথা, সেই দিন থেকে শুরু হলো অত্যাচার। এসে দেখছেন খাবারের মধ্যে প্রথমত তো খাবার সব প্রত্যেকটা খাবারের ঢাকা এলোমেলো, যেন মনে হচ্ছে কেউ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তার থেকেও বড় কথা, খাবার থেকে পচা গন্ধ, এবং একটা খাবারে দেখলেন একটা বড় টিকটিকি পড়ে আছে। সেই দেখে তো মানে ঘেন্নায় সব গা গুলিয়ে উঠলো। খাবারটা মানে খাবার বলতে ভাত ছিল, ওটা ভাতটা নীল মতো বর্ণ ধারণ করেছে। বলছে শাশুড়ি মা সবাই রেগে গেলেন যে তুমি কিভাবে খাবার রেখেছো, খাবারটায় পচা গন্ধ আসছে। তো সেই দিন রাত্রিবেলা ওনার হাজবেন্ড উপায় না থেকে, যেহেতু বলছিলাম রাত 10টার পর থেকে কারফিউ হয়ে যাচ্ছিল, উনি বললেন রাত্রিবেলা ম্যাগি এনে, পাড়ার লোকাল দোকান থেকে ম্যাগি এনে ম্যাগিকে কাজ চালাতে হয়েছিল, কারণ তখন অত রান্নার আর সময় নেই, যখন ওরা জানতে পেরেছে এরকম হয়ে গেছে। বলে এই হলো শুরু। প্রথম দিনটা ভাবলাম ঠিক আছে, বাচ্চারা হয়তো কেউ করেছে, হয়তো ঢাকা ফাঁকা সরিয়েছে, টিকটিকি পড়ে গেছে, সেই অবধি ঠিক ছিল, কিন্তু পচা গন্ধ কেন বেরোবে? সন্ধ্যেতে রান্না করেছে, 7:30টার মধ্যে রান্না হয়ে যায়, সেই রান্নায় রাতে 9:30 10টা নাগাদ কি করে পচা গন্ধ আসতে পারে? আবার শীতকালে, তাও আবার জানুয়ারিতে। গরমকাল হলে না তবু একটা কোনো লজিক কাজ করতো, শীতকালে কি করে হচ্ছে? এইরকম চিন্তা ভাবনা হচ্ছে, তবু সবাই ভাবছে যে বাচ্চারা হয়তো কিছু ফেলেছে বা কিছু, এরকমই বাচ্চাদের ওপরই দোষটা আসছিল আর কি। তো বাচ্চাগুলো বিনা দোষে বকাও খেলো। তারপরের দিন থেকে বলছেন রান্নাঘরে রান্না করছি, মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বলছে এবার শাশুড়ি মাও স্নান করে বাথরুম থেকে বেরিয়ে বলছেন ওরে বাবারে করতে করতে বাথরুম থেকে বেরোচ্ছেন। বলছে কি হলো মা? বলছে আমাকে ছুঁয়ো না, আমি এখনো মানে উনি আর কি মলত্যাগ সবে করেছেন, চানও করেননি, কোনো রকমের শাড়িটা জড়িয়ে উনি বেরিয়ে এসছেন। বলছে কি হয়েছে? বলে আমি চান করিনি, আমাকে এখনো ছুঁয়ো না। কি বিপদ কি বিপদ, কি কেন? না উনি যেটা বললেন, উনি যখন পটি করছিলেন ওনার পরিষ্কার ওনার মনে হচ্ছে ওইটুকু জায়গায় মনে হচ্ছে ওনার পেছনে বসে কেউ ওনার পিঠে নিঃশ্বাস ফেলছে। বলছে জোরে জোরে নিঃশ্বাস, ঠান্ডা নিঃশ্বাস। বুড়ো মানুষ কোনো রকমে ওরে বাবারে ওরে মারে করে বাথরুমে দরজা খুলে বেরিয়ে এসছেন। তো বৌমা বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু আর কিছু বলেনি। আপনি দাঁড়ান, দরজা খুলে এমনি স্নান করুন, কোনো লজ্জার কিছু নেই। তো তারপর থেকে উনি দরজা ভিজিয়ে স্নান করতেন, এবং বাড়ির প্রত্যেকে তাই করা শুরু করলো। দরজা বন্ধ করলেই নয় লাইট নিভে যাচ্ছে, কলে জল পড়ছে, জলের কল বন্ধ করলো, জলের কল বন্ধ হচ্ছে না। যে বাড়ির প্রতিটা ব্যক্তি বলতে গেলে নাস্তিক বা অর্ধবিশ্বাসী বলা যেতে পারে, নাস্তিক কথাটা হয়তো যুক্তিসঙ্গত না, সেই বাড়িতে প্রত্যেকটা মানুষের মধ্যে এক মাসের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি একটা মাসের মধ্যে মানে যত 33 কোটি দেবতার ছবি এনে গোটা বাড়ি ভরিয়ে ফেলা হলো। মানে তখন ওরা বলতেন যে সত্যি বিপদে পড়লেই বলে মরার সময় হরিনাম কথাটা বোধহয় এমনি এমনি প্রচারিত হয়নি, বিপদে পড়লেই হয়তো আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, নাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না, যদি সারা বছর আমরা পুজো আচ্ছা করতাম। তো ওনার শাশুড়ি মা বলেন যে আমিও তো সারা জীবন তেমন ভাবে কিছু করিনি, কই আমি তো এসব কিছু ফিল করিনি, আমার সময় তো বাপু এভাবে হয়নি, তোমার শ্বশুরমশাই তো মারা গেছে, তখনও তো কোথাও কোনো দোষ পায়নি, আর দোষ পেলে তো তখন সঙ্গে সঙ্গে হতো, এত বছর বাদে কি হবে, সে তো বহু বছর আগে মারা গেছেন। বলছেন নিত্যদিনের জীবনটা দুর্বিষহ হওয়া শুরু হলো, সবজি কেটে রেখে যায়, সবজি চতুর্দিকে ছড়ানো, মানে এত নোংরা লেগে যায় যে সেগুলোকে তুলে ধুয়ে যে রান্না করবে সেটা করতে পারে না। মাছ মাংস খাওয়া রীতিমতো বন্ধ হয়ে গেল। মাছ মাংসের জন্য কি করা হলো, লাস্টে হোম ডেলিভারি, হোম সার্ভিসের যেদিন মাছ বা মাংস খেতে চায় এনে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হতো, রাখলেই পচে যাচ্ছে, রাখার উপায় নেই, কোনোভাবেই রাখতে পারবে না। বাড়িতে তো মাছ মাংস ডিম তো এনে ফ্রিজে রাখছে, এত পচা গন্ধ,
সেই ফ্রিজ কিছুক্ষণ ফ্রিজে দরজা খুলে রাখতে হচ্ছে। ফ্রিজে রাখা খাবার শীতকালের মতো সময় প্রচণ্ড পচা গন্ধ বেরোচ্ছে, কোনো রান্না করে রাখা উপায় নেই, চালে পোকা, ভালো দামি আটা, প্যাকিংয়ে করা আটার প্যাকেট খুলে দেখছি পোকা ঠিক ঠিক করছে। মানে দুদিন হয়তো প্যাকেটটা এনে বাড়িতে রেখেছে, রাখতে গিয়ে অবস্থা। মানে এরকম হয়ে গেল মার্চের মধ্যে, এরকম পরিবারটা মানে বলছে না আর্থিক সঙ্গতি থাকলেও তারা খেতে পাচ্ছে না। কিছু মানুষ তো লকডাউনে অর্থের অভাবে, কাজের অভাবে খেতে পাচ্ছে না, ওনারা হয়ে গেছিল পয়সা আছে, সঙ্গতি আছে, এই উৎপাতে তাদের খাওয়া দাওয়া প্রায় মাথায় উঠেছিল। তখন পরিচিত একজন মহিলাকে ফেসবুকে সূত্র ধরিয়ে আলাপ, এবং সেই ভদ্রমহিলাই আমাদের অলৌকিক জোনের কিন্তু একজন সদস্যা। তিনি অলৌকিক জোনের ঘটনা সাজেস্ট করেছেন যে আমাদের খবরটা উনি ওখান থেকেই পেয়েছেন। তো ওই ভদ্রমহিলার কাছে হোম ডেলিভারিতে বলা ছিল যে এই সময় খাবার দেবে। খাবারটা এলেই ওদের সঙ্গে সঙ্গে, মানে 5 মিনিট দেরি করতো না, ওরা সবাই মিলে খেয়ে নিত। যেভাবে কোনো বস্তি এলাকায় যদি কোনো যেসব শিশুরা বহুদিন খাবার পায় না, তাদের কোনো খাবার দিলে তারা যেমন ছুটে আসে। আমি কিন্তু কাউকে ছোট করছি না বন্ধুরা, আমি সিচুয়েশনটা বোঝাবার চেষ্টা করছি। যেভাবে তাদের খিদের জ্বালায় যেভাবে তারা ছুটে আসে, ওনারা নাকি ওভাবে ছুটে আসতে লাগছিলেন। এবং আজকের ডেটেও কিন্তু হোম ডেলিভারি থেকেই রান্না হয়। বলছে রান্নাঘরে শুধু চা ছাড়া আর কিচ্ছু হয় না। বলছে চায়ের কোয়ালিটি আমাদের বাড়িতে এত খারাপ হয়ে গেছে, একটা কোনো ভদ্রলোক এলে তাকে চা দেওয়া যায় না। তারপর যখন লকডাউন মিটে গেল, করোনার প্রভাব কমলো, তখন বলছেন যে আমরা আস্তে আস্তে সিচুয়েশনটা একটুখানি ঠিক করার চেষ্টা করছিলাম। এরপরে আমরা তো বিশ্বাস করতাম না, আগেই বলেছি, কিন্তু যবে থেকে বিশ্বাস করা শুরু করলাম তবে থেকে সবাইকে বলতাম, যতটুকু চেনা জানা সূত্রে বলা যায়, যে যা বলতো তাই করতাম। ওঝা তান্ত্রিক কোনো কিছুই বাকি রাখিনি, কোনো সূত্র কিছু পাওয়া যাচ্ছে না। এরপর উনি বলছেন সময় পরিস্থিতি আস্তে আস্তে আরও খারাপ হয়। এরপর তাদের একটি বিয়ে বাড়ির নেমন্তন্ন আসে এবং বাড়ি খালি করে, সবাই মিলে বাড়ি খালি করে ওরা চলে গেছিলেন। ওনাদের এমন সিচুয়েশন হয়েছিল যেন মনে হচ্ছে বাড়ি থেকে যে কদিন বাইরে থাকবো ততদিনই যেন বাঁচি। ওনারা গেছিলেন কোচবিহারে, এটা বলছেন 2022-এর একদম শেষের দিকে। ততদিনে ওই অত্যাচারে ওরা অভ্যস্ত। উনি বলছেন এটা তো সাময়িক খাওয়া দাওয়ার সমস্যা বলেছিলাম, এর ছাড়া যে সমস্যাটা এই অবধি হচ্ছিল। এরপর যখন ওরা বিয়ে বাড়ি থেকে বাড়ি এলেন, বাড়িটা যেন মনে হচ্ছে মানে কাবাড়িখানা, কি ভয়ানক নোংরা। বলছে আমাদের লোকাল প্রতিবেশীদের মধ্যে অনেকেই এসেছে, মরা মুরগির মাথা থেকে সব নোংরা পড়ে আছে ঘরের মধ্যে, জানলা দরজা সব বন্ধ, প্রতিটা ঘরে নয় জানলা খোলা, নয় একদিকে কোনো কিছু শাটার না বানো, না কিছু, এদিকে ওরা যাওয়ার সময় সমস্ত বন্ধ করে দিয়ে গেছে। সবাই বলছে আপনারা হয়তো ভুলে গেছিলেন বন্ধ করতে, ওখান থেকে বাইরে থেকে হয়তো কেউ বদমাইশি করে নোংরা ফেলেছে। ওনারা তর্ক করেননি তখন, ওনারা বলছে বাইরে থেকে নোংরা ফেললে তো আলাদা, কিন্তু দীর্ঘদিন ধরে যে খাবারের কষ্টটা ওনারা পাচ্ছেন, যে খাবার নষ্ট হওয়ার, সেটা কি প্রতিবিধান, সেটা তো কার পাড়ার লোকে এসে করে দিয়ে যাচ্ছে না। এই অত্যাচারে অতিষ্ঠ হতে 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 এখন বলছেন 2024 সালও শুরু হয়ে গেছে। বলছে আস্তে আস্তে সমস্যাটা তো শুরু হয়েছিল খাবার দিয়ে বা বাথরুমে প্রবলেম হচ্ছিল, তারপর থেকে রাত্রিবেলা টয়লেট করতে ওরা উঠতে পারছিল না, সব সময় মনে হচ্ছে কেউ যেন বসে, অথচ কাউকে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছে না। শুধু ওনার শাশুড়ি মা এই 2023 সালে শীতকালে, মানে গত বছর শীতে, বলছে একবার ছাদে এই সন্ধেবেলায় ঠাকুরঘর থেকে, ওবার যবে থেকে এটা প্রবলেম শুরু হলো ধুনো দেওয়া শুরু করেছিল ওরা, তো ধুনো দিতে গিয়ে ঠাকুর ঘরের জানলাটা খুলেছে, আর চাঁদনি রাত ছিল, ছাদে চাঁদের আলো পড়ছে, তখন শুধু দেখেছে একটা ছায়া মূর্তি ছাদের মধ্যে হাঁটছে, একদম যেন আমরা যেমন ছাদে পায়চারি করি সেভাবে পায়চারি করছে নিজের মনে। ওইটা দেখে উনি পড়ে গেছিলেন চিৎকার করে, এবং তাতে ওনার
একটা হাড় সরে যায় গোড়ালির সাইডে। তো অল্প বয়সী হলে হয়তো সমস্যা হয় না, বয়স্ক মানুষ বড্ড কষ্ট পেয়েছেন এবং তারপর থেকেই উনি একটু বিছানা থেকে নামা ওঠা করা খুবই কষ্ট, মানে কাউকে সাহায্য করতে হয়, উনি একা কিছু করতে পারেন না বলে আজও এই কষ্ট আমরা বয়ে বেড়াচ্ছি। দীর্ঘদিন হয়েছে আমরা বাইরের খাবারই খাই। মাঝখানে একজন সাধুর সঙ্গে পরিচিত হয়েছিল, ওরা বেনারসে গিয়ে আলাপ হয়েছিল, ওনার স্বামী তাকে নিয়ে এসেছিলেন। বলতে সামান্য একটু উপকার পেয়েছি, রান্না বান্নাগুলো বাড়িতেই শুরু করেছি। বাড়িতে একজন দিদি আছেন, যেহেতু আমাকে শাশুড়ি মাকে টাইম দিতে হয়, একজন সেই দিদি এসে রান্না বান্না করে দিয়ে যান। ছেলে মেয়েগুলোর পড়াশোনায় মারাত্মক ক্ষতি হয়েছে, ছেলে মেয়েগুলো রীতিমতো নার্ভের পেশেন্ট হয়ে গেছে, সব সময় ভয় পাচ্ছে, রীতিমতো কাউন্সেলিং করাতে হয় বাচ্চাগুলোর। বলে আমরা নয় সামলে নিচ্ছি, বাচ্চাগুলোকে রীতিমতো কাউন্সেলিং করাতে হয় প্রত্যেক মাসে। এত ভয় পায় বাচ্চা ছেলেটা, তো কতবার ভয় পেয়েছে, কতবার যে পড়ে গিয়ে মাথা পেটেছে, বলছে কোনো ইয়ত্তা নেই এই বছরে। তো বাচ্চা বলেই হয়তো অনেক কিছু দেখতে পেয়েছে, অত প্রকাশ করতে পারতো না। তো এই ঘটনা আজও হয়ে যাচ্ছে। তো সেই কারণে উনি ওনার কসবার বাড়ির অ্যাড্রেস নাম্বার কিছু দেননি, কারণ এর অলরেডি ওনারা খুবই বিপদে আছেন, আর নতুন করে কোনো উৎপাত ওনারা চান না। তো প্লিজ, আমি প্রথমেও বলেছিলাম, আজও রিকোয়েস্ট করছি, শেষেও বলছি, আপনারা কেউ নাম্বার চেয়ে বিব্রত করবেন না ওনাদের। যদি কেউ প্রকৃতপক্ষে উপকার করতে পারে তাহলে কমেন্ট বক্সে লিখুন, উনি কমেন্ট সবার চেক করবেন। এছাড়া প্লিজ আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল। আজকে এপিসোডটা এখানেই শেষ করছি বন্ধুরা। ওনার ঘটনা শুনে আমি এতটাই মর্মাহত হয়েছি, আর কোনো কিছুই কমেন্ট বক্স সেকশন বা দ্বিতীয় কোনো ঘটনা কোনো কিছুই রাখলাম না। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন খুব তাড়াতাড়ি উনি এবং ওনার পরিবারেই সমস্যা থেকে বেরিয়ে আসুন। আর অনেকে হয়তো বলবে যে কি থেকে হলো, ওনারা অনেক কিছু আলোচনা করেছেন, সেভাবে ওনাদের কোনো শত্রু নেই যে তন্ত্র করবে। ওই যে শেষ যে বারাণসী থেকে যে সাধু বাবা এসেছিলেন, উনি বলেছিলেন ওই যে ওরা যখন অনেক কিছু ভেবে চিনতে বেরিয়েছিল, যে ওই রাত্রির থেকে শুরু হয়েছিল, যে মেয়ে প্রথম দেখেছিল যখন মেয়েকে নিয়ে উনি ফিরছিলেন 2022-এর সেই শীতের রাতে, বলে ওই যে পাশ দিয়ে মারা গেছিল, তারপরে মৃত ব্যক্তিকে নিয়ে যে আলোচনা করছিলেন দুটো ভদ্রলোক, বলে ওই সময়ই যে পাশ দিয়ে মৃত ব্যক্তি গেলে যে আমরা নমস্কার করি, তাদেরকে শ্রদ্ধা জানানো হয়, কারণ মৃত ব্যক্তির আত্মা কিন্তু তার শরীরের মানে যে পার্থিব শরীর, তার সঙ্গেই কিন্তু সে থাকে, সে কিন্তু নিজের শরীরের ভেতরে ঢোকার চেষ্টা করে মৃত্যুর কয়েক ঘন্টা অবধি, গরুড পুরাণ অনুযায়ী, এটা আমার কথা না। তো সেইটাই মেনে নিলে মৃত ব্যক্তি হয়তো ওই সময় তো অনেকে অকালেও মারা যাচ্ছিল, এবার কোন দেহ গেছে পাশ দিয়ে, তার আত্মা না কিভাবে, এটা কিন্তু ধারণা, কে এসেছিল বা ওরা কিছু মারিয়ে ফেলেছিল কিনা বা কিছু, সেটা সত্যিই রহস্যজনক। এটা কিন্তু আজও কোনো কুলকিনারা পাওয়া যায়নি।